আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন এডুকেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটি তৈরি করছি 2022 সালের এইচএসসি পরীক্ষার্থীদের অষ্টম সপ্তাহের সমাজকর্ম অ্যাসাইনমেন্টের উত্তরপত্র নিয়ে। যারা অন্যান্য অ্যাসাইনমেন্টগুলো করনি, ভিডিওটি ডিসক্রিপশন বক্স চেক করো, সেখানে প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে। তোমাদের যে অ্যাসাইনমেন্টটা দরকার সেটা কিন্তু খুব সহজেই সেখান থেকে পেয়ে যাবে। তো এই হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট গ্রিড। যে অষ্টম সপ্তাহে যে সকল অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, বাংলা এবং গুচ্ছ 4-এর 6টি অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্ন। সমাজকর্ম দ্বিতীয় পত্র, বিষয়কোড 272, প্রথম অধ্যায় থেকে দেওয়া হয়েছে অ্যাসাইনমেন্টটি। 2 নং অ্যাসাইনমেন্ট, বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা। তোমাদের অ্যাসাইনমেন্টটি হচ্ছে বাংলাদেশের বর্তমান আর্থসামাজিক পরিস্থিতিতে মৌলিক মানবিক চাহিদা পূরণের চ্যালেঞ্জ মোকাবেলার মাধ্যমেই জীবনমান উন্নয়ন সম্ভব এর যৌক্তিকতা নিরূপণ। এখানে দেখো নির্দেশনাগুলো। মৌলিক মানবিক চাহিদা ধারণা ব্যাখ্যা করতে হবে। সাম্প্রতিক তথ্যের আলোকে বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা বর্তমান পরিস্থিতি লিখতে হবে অন্তত 6টি। বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদার অপূরণজনিত সমস্যা লিখতে হবে অন্তত 5টি। বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা পূরণের ক্ষেত্রে সমস্যা সমাধানের উপায় লিখতে হবে অন্তত 5টি এবং জীবনমান উন্নয়নের পক্ষে যৌক্তিকতা লিখতে হবে। তো এই হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্ন। চলো আমরা এখন উত্তরপত্রে চলে যাই। শিক্ষার্থীরা, তোমাদের এই অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা। বাংলাদেশের বর্তমান আর্থসামাজিক পরিস্থিতিতে মৌলিক মানবিক চাহিদা পূরণের চ্যালেঞ্জ মোকাবেলার মাধ্যমেই জীবনমান উন্নয়ন সম্ভব। নিম্নের যৌক্তিকতা নিরূপণ করা হলো। তোমরা চাইলে এখান থেকে নিজেদের মতো করে ছোট করে লিখতে পারো, এখানে একটু বড় করেই দেওয়া হয়েছে, ঠিক আছে? মৌলিক মানবিক চাহিদার ধারণা। মানুষের চাহিদার কোনো শেষ নেই। মানুষ দৈনন্দিন জীবনে অনেক কিছুরই চাহিদা অনুভব করে, কিন্তু সকল প্রকার চাহিদা মৌলিক মানবিক চাহিদার অন্তর্ভুক্ত নয়। প্রধানত দৈহিক বৃদ্ধি ও বিকাশ এবং সামাজিক জীবনের উৎকর্ষ সাধনের জন্য যে সকল চাহিদা পূরণ করা অপরিহার্য, সেগুলোই মৌলিক মানবিক চাহিদার পর্যায়ভুক্ত। মৌলিক মানবিক চাহিদা মূলত 2 ধরনের চাহিদার সমন্বয়। একটা হচ্ছে মৌলিক চাহিদা বা বেসিক নিডস, অপরটি হচ্ছে মানবিক চাহিদা বা হিউম্যান নিডস। তো এখানে দেখো মৌলিক চাহিদা কী জিনিস। মানুষসহ যে কোনো জীবন্ত প্রাণীর অস্তিত্ব রক্ষা, দৈহিক বৃদ্ধি ও বিকাশের জন্য যেসব চাহিদা পূরণ করা অপরিহার্য তাকে মৌলিক চাহিদা বলে, যেমন খাদ্য, ঘুম ইত্যাদি। তারপরে রয়েছে মানবিক চাহিদা। সুস্থ ও স্বাভাবিক মানুষ হিসাবে সমাজবদ্ধ জীবনযাপনের জন্য যে সকল চাহিদা পূরণ একান্ত অপরিহার্য সেগুলোকে মানবিক চাহিদা বলে। মানবিক চাহিদাগুলো হচ্ছে বস্ত্র, বাসস্থান, শিক্ষা ইত্যাদি। যেখানে দেখো আমি কিন্তু কমিয়ে কমিয়ে পড়ছি। তোমরা যদি একান্ত ছোট করতে চাও তাহলে অন্তত এতটুকু লেখো, আমি যতটুকু বলছি। এর থেকে ছোট লেখলে কিন্তু আসলে নাম্বার পাবে না, ঠিক আছে? মানুষের বেঁচে থাকা, জীবনের বিকাশ এবং সভ্য সামাজিক জীবনযাপনের জন্য যে সকল উপকরণ একান্তই অপরিহার্য, যার কোনো বিকল্প নেই, তাদের সমষ্টিকে মৌলিক মানবিক চাহিদা বলে। তারপর দেখো ডেভিড জেরি অ্যান্ড জুলিয়া জেরি কি বলেছেন সেটা তোমরা চাইলে এখানে লিখতে পারো। যদি না লেখো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, এবং যদি লেখো তাহলে বাংলাটা লিখলে চলবে, ইংলিশটা কিন্তু না লিখলেও সমস্যা নেই। যতটুকু আর কি ছোট করে লিখতে পারো, তবে একান্ত ছোট করা কিন্তু ঠিক না। তারপর দেখো আমাদের দ্বিতীয় যে নির্দেশনা, বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদার বর্তমান পরিস্থিতি। একটি দেশের মৌলিক মানবিক চাহিদা পূরণ নির্ভর করে সে দেশের আর্থসামাজিক অবস্থা ও রাষ্ট্রের রাজনৈতিক কাঠামোগত অবস্থানের উপর। বাংলাদেশ বিশ্বের অন্যতম একটি জনবহুল দেশ। বাংলাদেশের অর্থনীতি কৃষি নির্ভর হওয়া সত্ত্বেও কৃষি উৎপাদন পর্যাপ্ত নয়। জাতীয় আয়ের মাত্র 15.96% আসে কৃষিখাত থেকে। শিল্প খাত তেমন উন্নত নয়, যদিও দেশের মানুষের আয় আগের তুলনায় বেশ বেড়েছে। বর্তমানে মাথাপিছু আয় $1314, কিন্তু প্রকৃত অবস্থা এর থেকে ভিন্ন। সমাজের উপরের স্তরের মানুষের আয় বৃদ্ধি পেলেও মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং খেটে খাওয়া মানুষের আয়ের তেমন কোনো পরিবর্তন হয়নি। প্রতিকূল আর্থসামাজিক অবস্থার প্রভাবে এদেশের বৃহত্তর জনগোষ্ঠী ন্যূনতম মৌলিক মানবিক চাহিদা পূরণে সক্ষম হচ্ছে না। নিম্নে বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদার বর্তমান পরিস্থিতি সংক্ষেপে আলোচনা করা হলো। 1 নম্বরে হচ্ছে খাদ্য। খাদ্য মানুষের অন্যতম মৌলিক চাহিদা। জীবনধারণ, দৈহিক ও মানসিক বিকাশের অপরিহার্য উপাদান হলো খাদ্য। অধিক জনসংখ্যা, অনুন্নত কৃষি ব্যবস্থা, আবাদি জমি হ্রাস, ভূমির অনুর্বরতা ও খণ্ড বিখণ্ডতা, ধারাবাহিক প্রাকৃতিক দুর্যোগ, খাদ্যদ্রব্যের অসম বন্টন ইত্যাদি বাংলাদেশের খাদ্য সমস্যার প্রধান কারণ। বাংলাদেশের খাদ্য ঘাটতির প্রভাবে বৃহত্তর জনগোষ্ঠী ন্যূনতম খাদ্য মান অর্জনে সক্ষম হচ্ছে না। বাংলাদেশের লোক সংখ্যা 14,97,72,364 জন। তো এটা দেখো, এটা হচ্ছে আমি যে বই থেকে লিখেছি সেই বই এই সংখ্যাটা আছে।
তো তুমি তোমার বই সংখ্যাটা লিখতে পারো বা আনুমানিক 15 কোটি বা 16 কোটি প্রায় লিখে দিতে পারো, এক্স্যাক্টলি এটা না লিখে, ঠিক আছে। বর্তমান জনসংখ্যার সাথে প্রতি বছর যুক্ত হচ্ছে প্রায় 25 লাখ নতুন মুখ, যারা আবাদি জমির পরিমাণ কমাচ্ছে, বিপরীতে খাদ্য চাহিদা বাড়াচ্ছে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও পরিবেশগত কারণে প্রায় প্রতি বছরই মৌসুমী অনাবৃষ্টি, অতিবৃষ্টি, বন্যা, সাইক্লোন, জলোচ্ছ্বাস, নদী ভাঙন প্রভৃতি দুর্যোগ ফসলের ও অন্যান্য সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি করে। পুষ্টিবিজ্ঞানীদের মতে স্বাস্থ্য ও পুষ্টি রক্ষার জন্য একজন মানুষের প্রতিদিন 25 আউন্স খাদ্যের প্রয়োজন, অথচ বাংলাদেশে একজন লোকের গড় খাদ্য গ্রহণের পরিমাণ মাত্র 15 আউন্স। 2014-15 অর্থ বছরে সার্বিকভাবে দেশে খাদ্যশস্য আমদানির পরিমাণ দাঁড়িয়েছে 28.43 লাখ মেট্রিক টন। তো দেখো, যারা এখন তো ছোটো করে লিখতেছো, আমি যে লাইনগুলো বলছি জাস্ট এতটুকুই লেখো, তাহলেই কিন্তু হবে। 2 নম্বর হচ্ছে বস্ত্র। মৌলিক মানবিক চাহিদার মধ্যে খাদ্যের পরই বস্ত্রের স্থান। বস্ত্র সভ্যতার সর্বপ্রধান নির্দেশক ও নিদর্শন। বাংলাদেশে বস্ত্রের মতো গুরুত্বপূর্ণ মৌলিক মানবিক চাহিদা আর্থিক কারণে সব শ্রেণীর জনগণের পক্ষে যথাযথভাবে পূরণ করা সম্ভব হচ্ছে না। পরিসংখ্যান ব্যুরোর হিসাব মতে মাথাপিছু বস্ত্রের পরিমাণ হলো বছরে 10 মিটার। এই হিসাব অনুযায়ী বাংলাদেশের বার্ষিক বস্ত্রের চাহিদার পরিমাণ প্রায় 151 কোটি মিটার। তৈরি পোশাক শিল্পের জন্য প্রয়োজন প্রায় 250 কোটি মিটার, অর্থাৎ মোট চাহিদা হচ্ছে 401 কোটি মিটার, অথচ বস্ত্র খাতে মোট উৎপাদন হচ্ছে প্রায় 300 কোটি মিটার। ফলে বর্তমানে দেশে বস্ত্র ঘাটতির পরিমাণ হলো প্রায় 101 কোটি মিটার। অন্য হিসেবে জানা যায় বর্তমানে বাংলাদেশের মাথাপিছু পুরাতন কাপড়ের ব্যবহার 0.1 মিটার এবং নতুন কাপড় 12.3 মিটার। বস্ত্রের চাহিদা পূরণে প্রতি বছর প্রচুর পরিমাণ পুরাতন কাপড় বিদেশ থেকে আমদানি করা হচ্ছে। বস্ত্রের অভাবে একদিকে অসংখ্য দরিদ্র দুস্থ মানুষ শীত ও গ্রীষ্মকালে প্রতিকূল পরিবেশে মানবেতর জীবনযাপন করছে, অন্যদিকে বস্ত্রের চাহিদা পূরণের জন্য বিদেশি পুরাতন কাপড় আমদানি জনস্বাস্থ্যের প্রতি হুমকি সৃষ্টি করতে পারে। 3 নম্বর হচ্ছে বাসস্থান। সমাজ ও সভ্যতাকে স্থিতিশীল রূপদানের ক্ষেত্রে বাসস্থানের অবদান সবচেয়ে বেশি, অথচ বর্তমানে বাংলাদেশের শহর ও গ্রাম উভয় এলাকায় বাসস্থানের সমস্যা প্রকট। ভূমি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বাংলাদেশে বসতভিটাহীন পরিবারের সংখ্যা 14,91,855টি। 4 নম্বর হচ্ছে শিক্ষা। অন্যান্য মৌলিক মানবিক চাহিদার মতো শিক্ষাক্ষেত্রে আমাদের দেশের অবস্থা সন্তোষজনক নয়। শিক্ষিতের হার বাড়ছে, তবে তা খুবই ধীর গতিতে। অর্থনৈতিক সমীক্ষা 2015 অনুযায়ী বর্তমান সাক্ষরতার হার মাত্র 62.3%, যার মধ্যে পুরুষ 65%, মহিলা 59.7%। বাংলাদেশে বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। অর্থনৈতিক সমীক্ষা 2008 অনুযায়ী প্রতি 100 ছাত্রছাত্রীর মধ্যে ছাত্রী সংখ্যা 52। নারী শিক্ষার ক্ষেত্রে এই ইতিবাচক পরিবর্তন বাল্যবিবাহ রোধ, প্রজনন হার হ্রাস, নারীর ক্ষমতায়ন এবং আর্থসামাজিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণের সুযোগ করে দিচ্ছে। গ্রামীণ এলাকায় শিক্ষিতের হার শহরের তুলনায় কম। শহরে শিক্ষিতের হার 65.83%, গ্রামে হচ্ছে 51.81%। তারপর দেখো 5 নম্বরে হচ্ছে স্বাস্থ্য। বাংলাদেশের স্বাস্থ্য চাহিদা যথাযথভাবে পূরণ হয় না। স্বাস্থ্যহীনতা এদেশের একটি অতি পরিচিত চিত্র। প্রতি বছর এদেশের বিপুল সংখ্যক জনগোষ্ঠী বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে প্রায় বিনা চিকিৎসায় প্রাণ হারায়। অনেকে স্বাস্থ্যহীনতা ও অপুষ্টিতে আক্রান্ত হয়ে কোনো রকমের জীবনের ঘানি টেনে চলে। অর্থনৈতিক সমীক্ষা 2015 তথ্য অনুযায়ী বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে 2129 জনের জন্য মাত্র একজন ডাক্তার এবং 1652 জন রোগীর জন্য সরকারি হাসপাতালে মাত্র একটি শয্যার ব্যবস্থা রয়েছে। আধুনিক চিকিৎসার সুযোগ বলতে গেলে শহরের এবং উপজেলা সদরে সীমাবদ্ধ। এই সকল হাসপাতালে সকল প্রকার রোগের প্রধানত প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বিশেষায়িত চিকিৎসার সুযোগ অতি সীমিত। ম্যাটার্নাল মর্টালিটি অ্যান্ড হেলথ কেয়ার সার্ভে 2011 রিপোর্টে দেখা গেছে বাংলাদেশের মাতৃমৃত্যু হার 2001 সালে 3.2% থেকে 2014 সালে 1.94% নেমে এসেছে। বর্তমানে সুপেয় পানি গ্রহণকারী হার 98.3% এবং স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহারকারী হার 63.8%। 6 নম্বর চিত্ত বিনোদন। বাংলাদেশে অন্যান্য মৌলিক চাহিদার মতো চিত্ত বিনোদনের চাহিদারও ঠিকমতো পূরণ হয় না, কারণ নির্মল আনন্দ লাভের ব্যবস্থা বর্তমানে সীমিত হয়ে এসেছে। একসময় গ্রামগুলোতে জারি গান, সারি গান, বাউল গান, পুঁথিপাঠ, যাত্রানুষ্ঠান, পালা গান, সড়কপথে ভাওয়াইয়া, নদ-নদীতে ভাটিয়ালি এবং মাঠঘাট পল্লীগীতিতে মুখরিত ছিল। খাদ্যের চাহিদা পূরণের জন্য মাঠের খালি জায়গা সব আবাদ করে ফেলায় খেলাধুলার জায়গা আর অবশিষ্ট নেই। তেমনি জীবিকার তাড়নায় সদাব্যস্ত মানুষের কাছে চিত্ত বিনোদনের অনেকটা বিলাসিতার মতো। বাংলাদেশের নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ চিত্ত বিনোদনের সুযোগ অনেকটাই সীমিত।
গঠনমূলক চিত্ত বিনোদনের সুযোগ সুবিধার অভাবে দেশের যুব সমাজের আচরণে বিচ্যুতি ঘটছে। এছাড়া বিভিন্ন প্রযুক্তির মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবস্থা, সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক চিত্ত বিনোদনের সুযোগকে অবারিত করেছে। বর্তমানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বাংলা ভাষা ও সাহিত্য, সঙ্গীত, শিল্পকলা, নাটক, চলচ্চিত্র সহ শিল্পের সকল শাখার উৎকর্ষ সাধনে পৃষ্ঠপোষকতা প্রদান করছে। সুতরাং বলা যায় বাংলাদেশের চিত্ত বিনোদনের বর্তমান অবস্থা সন্তোষজনক নয়। সবশেষে বলা যায় বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা পূরণের পরিস্থিতি সন্তোষজনক নয়। মুষ্টিমেয় সম্পদশালী গোষ্ঠী তাদের মৌলিক মানবিক চাহিদা পূরণে সক্ষম হলেও বিপুল দরিদ্র জনসাধারণ মৌলিক মানবিক চাহিদা পূরণে ব্যর্থ হয়ে মানবীয়তার জীবনযাপন নির্বাহ করছে। ৩ নম্বর নির্দেশনা, বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদার অপূরণজনিত সমস্যা। যে কোনো 5টি লিখলে চলবে। যে কোনো দেশে সামাজিক সমস্যা উদ্ভবের অন্যতম কারণ হলো মৌলিক মানবিক চাহিদা পূরণের ব্যর্থতা। মৌলিক মানবিক চাহিদা যথাযথ পরিপূরণ না হলে যেমন সমস্যার সৃষ্টি হয়, তেমনি স্বাভাবিক উপায়ে মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ হয়ে অস্বাভাবিক বা অবৈধ উপায় অবলম্বনের মাধ্যমে এগুলো পূরণের প্রচেষ্টা থেকে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। মৌলিক মানবিক চাহিদা অপূরণজনিত কারণে বাংলাদেশের সৃষ্ট সমস্যাগুলি সম্পর্কে নিচে আলোচনা করা হলো। পুষ্টিহীনতা। মৌলিক মানবিক চাহিদা পূরণের ব্যর্থতা থেকে সৃষ্ট সবচেয়ে উল্লেখযোগ্য সমস্যা হলো পুষ্টিহীনতা। সাধারণত খাদ্যে পুষ্টি উপাদানের অভাব, পরিমাণগত স্বল্পতা এবং সংশ্লিষ্ট অন্যান্য কারণে সৃষ্ট অবস্থায় হচ্ছে পুষ্টিহীনতা। খাবারের 6টি উপাদানের যে কোনো একটি খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণে না থাকলে বা অনুপস্থিত থাকলে পুষ্টি প্রক্রিয়া ব্যাহত হয়। ফলে দেহে সেই উপাদানের ঘাটতিজনিত রোগের লক্ষণ প্রকাশ পায়। এরূপ অবস্থাকে পুষ্টিহীনতা বলে। পুষ্টিহীনতা বলতে কেবল দুর্বল স্বাস্থ্যকেই বোঝায় না, এটি একটি দৈহিক আপেক্ষিক অবস্থা। পুষ্টিহীনতা বলতে নিম্নলিখিত অবস্থাকে বোঝায়: কাজ করার সামর্থ্যে ব্যাঘাত ঘটা, দৈহিক গাঠনিক সম্পূর্ণতার অভাব এবং দেহে প্রয়োজনীয় পুষ্টি উপাদান সরবরাহের মাঝে গরমিল। তারপর দেখে এখানে কিছু তথ্য দেওয়া আছে, তোমরা চাইলে এখান থেকে দিতে পারো, ঠিক আছে? আমি জাস্ট এখানে টেনে যাচ্ছি, এগুলো বলছি না, তাহলে ভিডিও এমনিতে অনেক বড় হয়ে যাচ্ছে। বেশি বড় হয়ে গেলে ভিডিও দেখতে ভালো লাগবে না। তোমরা এগুলো লিখতে পারো, না লিখলে সমস্যা নেই। 2 নম্বরে দেখো স্বাস্থ্যহীনতা বা ইল হেলথ। শারীরিক ও মানসিক সুস্থতার ঘাটতি বা অভাবজনিত অবস্থাকে স্বাস্থ্যহীনতা বলে। বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা পূরণের ব্যর্থতা থেকে সৃষ্ট অন্যতম সমস্যা হলো স্বাস্থ্যহীনতা। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিত্ত বিনোদন ইত্যাদি মৌলিক মানবিক চাহিদা এক্ষেত্রে প্রভাব বিস্তার করে থাকে। খাদ্যের অভাবে শরীর দুর্বল হয়ে পড়ে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এসব কারণে এদেশের অনেক মানুষ নানা রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়ে। শিক্ষার অভাবও স্বাস্থ্যহীনতার জন্য বহুলাংশে দায়ী। পর্যাপ্ত স্বাস্থ্যসম্মত বাসস্থান সংকটের কারণে স্বাস্থ্যহানি ঘটে। সুতরাং দেখা যায় বাংলাদেশে মৌলিক মানবিক চাহিদাগুলো প্রত্যাশিত মান অনুযায়ী পূরণ না হওয়ায় স্বাস্থ্য সমস্যা বৃদ্ধি পাচ্ছে। 3য় পয়েন্ট, গৃহ ও বস্তি সমস্যা। গৃহ হচ্ছে মানুষের আশ্রয়স্থল। জনসংখ্যার তুলনায় গৃহের সংখ্যা কম, ফলে শহর এলাকায় অনেকেই বস্তিতে আশ্রয় গ্রহণ করে। বস্তি বলতে এমন এক অবহেলিত জনবসতি এলাকাকে বোঝায় যেখানে জীবন ধারণের ন্যূনতম সুযোগটুকু থাকে না। অত্যন্ত নিম্ন জীবনমান, পয় নিষ্কাশনের অভাব, পানীয় জল ও আলো বাতাসের অভাব, অস্বাস্থ্যকর পরিবেশ, অপরাধ প্রভৃতি বস্তি এলাকার নিত্যসঙ্গী, যা সমাজকে করে কলুষিত। এ কারণে বস্তিকে সমস্যা হিসেবে বিবেচনা করা যায়। জাতিসংঘের তথ্যানুযায়ী বাংলাদেশের 10 লাখ লোক হচ্ছে গৃহহীন। 2011 সালের সরকারি তথ্য অনুযায়ী এদেশে বস্তির সংখ্যা 6,000 এবং বস্তির লোক সংখ্যা প্রায় 75 লাখ। বাংলাদেশে বিদ্যমান অর্থনৈতিক অবস্থায় অন্ন বস্ত্রের চাহিদা মোকাবিলা করার পর বাসস্থানের চাহিদা পূরণের সঙ্গতি অনেকেরই থাকে না। 4 নাম্বার, নিরক্ষরতা ও অজ্ঞতা। নিরক্ষরতা অজ্ঞতা মৌলিক মানবিক চাহিদা ও অপূরণজনিত একটি মারাত্মক সমস্যা। নিরক্ষরতা বলতে অক্ষর জ্ঞানহীন অবস্থা এবং অজ্ঞতা বলতে জ্ঞানের অভাবকে বোঝায়। নিরক্ষরতা অজ্ঞতার মূলে অন্যান্য উপাদান থাকলেও অপূরিত মৌলিক মানবিক চাহিদার প্রভাব অত্যন্ত শক্তিশালী। 5 নাম্বার হচ্ছে অপরাধ প্রবণতা। সমাজের প্রচলিত আইন কানুন, রীতিনীতি, মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গির পরিপন্থী কার্যকলাপকে অপরাধ বলে। সমাজে বৈধ উপায়ে মানুষ যখন মৌলিক মানবিক চাহিদার একটি অপরিহার্য পরিণত হচ্ছে, অপরাধ প্রবণতা। অপরাধ প্রবণতার পেছনে বহু কারণ থাকতে পারে। বৈধ উপায়ে খাদ্যের চাহিদা পূরণে ব্যর্থ হলে ক্ষুধার্ত মানুষ চুরি, ডাকাতি, ছিনতাই, লুটতরাজ ইত্যাদি অপরাধের মাধ্যমে খাদ্য জোগাড়ের চেষ্টা করে। অপরাধীদের মধ্যে নিরক্ষরের সংখ্যাই বেশি। 6 নাম্বার, বেকারত্ব। তোমাদের প্রথমে বলেছি যে কোনো 5টি লিখলে চলবে, তোমাদের খুশি মতো 5টা লিখবে। বেকারত্ব হলো এমন কর্মহীন অবস্থা যে অবস্থায় কর্মহীনতার প্রভাবে কর্মক্ষম ব্যক্তি নিজের প্রয়োজনীয় অর্থনৈতিক চাহিদা স্বাধীনভাবে পূরণে অক্ষম হয়। বেকারত্বের ক্ষেত্রে খাদ্য, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা প্রভৃতি চাহিদা প্রভাবিত করে।
অন্যদিকে বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তির যুগে কর্মসংস্থানের একটি অন্যতম প্রধান শর্ত হচ্ছে শিক্ষা ও প্রশিক্ষণ। ফলে তারা কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হয়ে বেকার থাকতে বাধ্য করে। ৭ নম্বর হচ্ছে পারিবারিক ভাঙন, বিচ্ছেদ ও নিরাপত্তাহীনতা। মৌলিক মানবিক চাহিদার অপূরণজনিত কারণে সৃষ্ট অনিবার্য সমস্যা হচ্ছে পারিবারিক ভাঙন, বিচ্ছেদ ও নিরাপত্তাহীনতা। উপযুক্ত সমস্যাগুলো ছাড়াও বাংলাদেশে মৌলিক মানবিক চাহিদার অপূরণজনিত কারণে ভিক্ষাবৃত্তি, নৈতিক অধঃপতন, দারিদ্র্য, প্রতিবন্ধিত্ব, সামাজিক বিশৃঙ্খলা, হতাশা, ব্যর্থতা, শিশুশ্রম ইত্যাদি সমস্যা দেখা দেয়। উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, মৌলিক মানবিক চাহিদা পূরণের অভাবে সমাজে পরস্পর সম্পর্কিত বহুমুখী আর্থসামাজিক ও মানবিক সমস্যার সৃষ্টি হয়। এসব সমস্যা চক্রাকারে ক্রিয়াশীল থেকে সার্বিক আর্থসামাজিক উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ৪ নম্বর নির্দেশনা মৌলিক মানবিক চাহিদা পূরণের উপায়, যে কোনো ৫টি লিখলে চলবে। প্রথমে হচ্ছে খাদ্য। বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে সার্বিক কৃষি ও পল্লী উন্নয়ন খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করা হয়েছে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে কৃষি উপকরণে ভর্তুকি বৃদ্ধি, কৃষি উপকরণ সহজলভ্য করা, কৃষি ঋণের আওতা বৃদ্ধি এবং প্রাপ্তি সহজীকরণ করা হয়েছে। এই লক্ষ্যে দেশের বিপুল জনগোষ্ঠীর খাদ্য চাহিদা মেটাতে দেশের খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি সহ কৃষি খাতের সার্বিক উন্নয়নকে সরকার সর্বাধিক গুরুত্ব প্রদান করেছে। তারপর দেখো ২ নাম্বার বস্ত্র। বাংলাদেশ সরকার ১৯৯৩ সালের মধ্যে বস্ত্রের স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং বস্ত্র কোম্পানি রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেশের প্রথম বস্ত্রনীতি ঘোষণা করে। বাংলাদেশের রপ্তানিমুখী পোশাক শিল্পের শতকরা ৮০ থেকে ৮৫% বস্ত্রের চাহিদা দেশীয় শিল্প থেকেই আসে। বর্তমানে বন্ধ মিলগুলো পর্যায়ক্রমে চালু করার ব্যবস্থা নেওয়া হয়েছে। সমাজের দুস্থ ও দরিদ্র শ্রেণীর বস্ত্রের চাহিদা পূরণের লক্ষ্যে সরকার পুরাতন কাপড় আমদানি সহ বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। ৩ বাসস্থান। দরিদ্র জনগোষ্ঠীর গৃহায়নের লক্ষ্যে সরকার কর্তৃক ১৯৯৭-৯৮ সালে গৃহায়ন তহবিল গঠন করা হয়। এই তহবিল দ্বারা এ পর্যন্ত ৩.৫৫ লক্ষ জন মানুষ উপকৃত হয়েছে। ১৯৯৭ থেকে ২০০২ পর্যন্ত সময়ে ৩০০ কোটি টাকা ব্যয়ে ৫০,০০০ পরিবারকে এই প্রকল্পের আওতায় পুনর্বাসন করা হয়। ৪ শিক্ষা। সাংবিধানিক দায়বদ্ধতা ও আন্তর্জাতিক অঙ্গীকার প্রতিপালনে সকলের জন্য শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সরকার একটি নির্ধারিত স্তর পর্যন্ত সকল বালক বালিকাকে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাদান এবং নির্ধারিত সময়ের মধ্যে নিরক্ষরতা দূর করার কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে। শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত মান উন্নয়নের লক্ষ্যে ২০১৩ পর্যন্ত সময়ে ৫৫৫টি সরকারি এবং ৭৭টি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় সংস্কার করা হয়েছে। ৫ স্বাস্থ্য। সরকারের সাংবিধানিক দায়বদ্ধতা হলো সকল নাগরিকের স্বাস্থ্য সুরক্ষা। স্বাস্থ্য খাতের উন্নয়নের প্রধান পদক্ষেপ হিসেবে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যার উপর জোর দেওয়া হয়েছে। ইতিমধ্যে জাতীয় স্বাস্থ্য নীতি ২০১১ প্রণয়ন করা হয়েছে। ছয় নাম্বার চিত্ত বিনোদন। তোমরা কিন্তু যে কোনো ৫টি লিখবে। বাংলাদেশের সাংস্কৃতিক উন্নয়ন, সংস্কার, প্রসার ও সম্প্রসারণের লক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন ১৭টি দপ্তর সংস্থা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে এবং এর মাধ্যমে শিল্পের উৎকর্ষ সাধনে প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা প্রদান করছে। আমাদের শেষ যে নির্দেশনা রয়েছে জীবনমান উন্নয়নের যৌক্তিকতা। জীবনযাত্রার ধরন বলতে ক্ষেত্র বিশেষে প্রয়োজনীয় উপকরণ যেমন অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থান ও ভোগপণ্য ইত্যাদিকে বোঝায়। অর্থাৎ যে যত বেশি ভোগ করে এবং যত বেশি উন্নত সুন্দর পরিবেশে জীবনযাপন করে তার জীবনযাত্রার মান তত বেশি উন্নত বলে বিবেচিত। সুতরাং জীবন ধারণের মানকে জীবনযাত্রার মান বলা হয়। যে দেশের জনগণ উন্নত পরিবেশে উন্নত মানের জীবন ধারণের সকল সুবিধা ভোগ করে সে দেশের মানুষের জীবনযাত্রার মান তথা জীবন ধারণ তত উন্নত বলে ধরে নেওয়া হয়। তাই আমেরিকা, কানাডা, কোরিয়া, অস্ট্রেলিয়া, চীন, জাপান সহ উন্নত দেশসমূহের জনগণের জীবন ধারণ প্রক্রিয়া অতি উন্নত। অতএব মানুষ কীভাবে কোন পরিবেশে জীবনযাপন করে ও প্রয়োজনীয় সুযোগ সুবিধা কতটুকু লাভ করে তাকে জীবনযাত্রার উন্নয়নে বিভিন্ন উপায় গ্রহণ করতে হবে। যেমন জনসংখ্যা নিয়ন্ত্রণ, দক্ষতা ভিত্তিক শিক্ষার উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, আয়ের সুষম বন্টন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, মূলধন গঠন, শিল্পোন্নয়ন, কৃষিক্ষেত্রে আধুনিকায়ন ও কৃষি শিক্ষার প্রসার, নিরক্ষরতা দূরীকরণ, সুশাসন নিশ্চিত করা, সম্পদের সুষ্ঠু ব্যবহার,
মুদ্রাস্ফীতি রোধ, প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ ও বৈদেশিক মুদ্রা অর্জন, জনশক্তি রপ্তানি বাড়ানো, অবকাঠামোগত উন্নয়নে সুষ্ঠু পরিকল্পনা বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ, রাজনৈতিক স্থিতিশীলতা, দুর্নীতিমুক্ত প্রশাসন, রপ্তানি বৃদ্ধি, আমদানি ব্যয় হ্রাস, দারিদ্র্য বিমোচন, শ্রমশক্তির পরিমাণ বাড়ানো, সামাজিক অবকাঠামো উন্নতকরণ, আইনের শাসন প্রতিষ্ঠা, নৈতিক শিক্ষার প্রসারণ, শ্রমের মর্যাদা প্রদান। উপযুক্ত উপায়গুলো অনুসরণপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হলে বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় ও জীবনযাত্রার মান উন্নীতকরণে সহায়ক ভূমিকা রাখবে। তো শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের 2022 সালের এইচএসসি পরীক্ষার্থীদের অষ্টম সপ্তাহের সমাজকর্ম অ্যাসাইনমেন্টের উত্তরপত্র। তো আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।